আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত বাংলা টিভির প্রাইম নিউজে। আপনাদের সাথে আছি আমি নিয়ামতুল্লাহ সিরাজি। শুরুতেই জানিয়ে দেব এসএনএস হোমলোন সংবাদ শিরোনাম। নির্বাচনী সংস্কারের দাবিতে আবাসন বিল আটকালেন ট্রাম্প। মার্কিন রাজনীতিতে তীব্র উত্তেজনা। যুক্তরাষ্ট্রে ট্রাম্পের নতুন আইনে ফুড স্ট্যাম্পের বাজেট হ্রাস। চরম খাদ্য সংকটে ৪৭ লাখ মানুষ। আমেরিকায় ৭০০ মাইল বিস্তৃত এলাকায় ভারী বৃষ্টিপাত। বন্যা ঝুঁকিতে লাখ লাখ মানুষ। এবং উত্তর ক্যালিফোর্নিয়ায় ৫.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। আহত বেশ কয়েকজন, বিদ্যুৎহীন বিস্তীর্ণ এলাকা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। আমেরিকায় হাউজিং বিল স্বাক্ষর হঠাৎ বাতিল করে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। শুধু তাই নয়, সেভ আমেরিকা অ্যাক্ট পাশের দাবিতে এবং ইরান যুদ্ধ নিয়ে ক্যাপিটল হিলে রিপাবলিকান সিনেটরদের সাথেই তীব্র বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। ওয়াশিংটনের এই নজিরবিহীন রাজনৈতিক হট্টগোলের ভেতরের খবর জানুন প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের আইনসভায় পাশ হওয়া একটি বড় দ্বিদলীয় হাউজিং বিল স্বাক্ষর করার পরিকল্পনা হঠাৎ করেই বাতিল করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কংগ্রেস যতদিন পর্যন্ত তার দ্বিতীয় মেয়াদের অন্যতম প্রধান এজেন্ডা সেভ আমেরিকা অ্যাক্ট নামের নির্বাচনী সংস্কার বিলটি পাশ না করবে, ততদিন তিনি এই আবাসন বিলে স্বাক্ষর করবেন না। ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প এই হাউজিং বিলটিকে কম গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন এবং সেভ আমেরিকা অ্যাক্ট পাশ করাকে জাতীয় জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেন। ট্রাম্পের এই আকস্মিক সিদ্ধান্তে হোয়াইট হাউস এবং ক্যাপিটল হিলের রিপাবলিকান সিনেটরদের মধ্যে তীব্র দূরত্ব এবং উত্তেজনা তৈরি হয়েছে। অনেক রিপাবলিকান নেতাই ট্রাম্পের এই খামখেয়ালিপনার ক্ষোভ প্রকাশ করেছেন, কারণ আসন্ন মধ্যবর্তী নির্বাচনে আগে ভোটারদের কাছে জীবনযাত্রার ব্যয় কমানোর একটি বড় সাফল্য দেখানোর সুযোগ ছিল এই দ্বিদলীয় হাউজিং বিলটি। রিপাবলিকান সিনেটরদের সাথে মধ্যাহ্নভোজের বৈঠকেও এই উত্তেজনা প্রকাশ পায়। বৈঠকে বিশেষ করে লুইজিয়ানার রিপাবলিকান সিনেটর বিল ক্যাসিডির সাথে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের তীব্র তর্কাতর্কি এবং চিৎকার চেঁচামেচি হয়। ক্যাসিডি ক্ষোভ প্রকাশ করে বলেন যে যুদ্ধ ৪ সপ্তাহে শেষ হওয়ার কথা ছিল, তা ৪ মাস ধরে চলছে এবং মূল লক্ষ্য এখনও অর্জিত হয়নি। এদিকে হাউজিং স্পিকার মাইক জনসন ট্রাম্পের এই কৌশলকে সমর্থন করলেও অনেক হাউস রিপাবলিকান গোপনে অসন্তোষ প্রকাশ করে এই পরিস্থিতিকে সার্কাস বলে আখ্যা দিয়েছেন। অন্যদিকে ডেমোক্র্যাটরা এই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করছে। সিনেট মাইনরিটি লিডার চাক শুমার বলেছেন, ট্রাম্প সাধারণ মানুষের জন্য আবাসন খরচ কমানোর বিল আটকে নিজেকে হাস্যকর করে তুলছেন। তবে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে ট্রাম্প যদি শেষ পর্যন্ত এই বিলে ভেটো দেন, তাহলেও কংগ্রেসের উভয় কক্ষে সেই ভেটো বাতিল করার মতো পর্যাপ্ত ভোট রয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন আইনের জেরে আমেরিকায় ফুড স্ট্যাম্প বা সরকারি রেশন সুবিধা হারিয়েছেন প্রায় ৪৭ লাখ মানুষ, যা মোট সুবিধাভোগীর ১১%। জালিয়াতি রোধ এবং বাজেট কাটছাঁটের এই কঠোর নীতি সবচেয়ে দ্রুত কার্যকর করেছে অ্যারিজোনা রাজ্য। ফলে সেখানে লাখ লাখ শিশুসহ প্রায় অর্ধেক মানুষ রাতারাতি খাদ্য সহায়তা হারিয়ে তীব্র সংকটে পড়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন আইনের জেরে এক নজিরবিহীন মানবিক সংকট তৈরি হয়েছে। সরকারি খাদ্য সহায়তা বা ফুড স্ট্যাম্পের বাজেট এক ধাক্কায় ১৭% কমিয়ে দেওয়ায় দেশ জুড়ে প্রায় ৪৭ লাখ মানুষ তালিকা থেকে বাদ পড়েছেন। এর সবচেয়ে বড় ধাক্কা লেগেছে অ্যারিজোনায়, যেখানে সুবিধাভোগীর সংখ্যা প্রায় অর্ধেক হয়ে গেছে। 2 বেলা খাবারের জন্য এখন হাহাকার করছেন লাখ লাখ সাধারণ মানুষ। প্রেসিডেন্ট ট্রাম্পের সই করা নতুন কর ও ব্যয় আইনের অধীনে আগামী 10 বছরে ফুড স্ট্যাম্পের বাজেট $187 বিলিয়ন কাটছাঁট করা হচ্ছে। জালিয়াতি ও অপচয় বন্ধের অজুহাতে এই নিয়মে কাজের শর্ত আরও কঠোর করা হয়েছে এবং কিছু নির্দিষ্ট অভিবাসীকে এই সুবিধার বাইরে রাখা হয়েছে। সবচেয়ে ভয়াবহ অবস্থা অ্যারিজোনায়। রাজ্যটি জরিমানা এড়াতে দ্রুত এই নিয়ম কার্যকর করায় প্রায় 4,57,000 মানুষ রাতারাতি সরকারি রেশন হারিয়েছেন, যার মধ্যে প্রায় 2 লাখ শিশু। সরকারি সাহায্য বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয় চ্যারিটি এবং ফুড ব্যাংকগুলোতে এখন ক্ষুধার্ত মানুষের রেকর্ড ভিড় জমছে। সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও অনেকে খাবার পাচ্ছেন না।
ভুক্তভোগীরা জানাচ্ছেন সামান্য চাল ডাল জোগাতে তাদের এখন রাতের পর রাত জেগে হিসাব মেলাতে হচ্ছে। হোয়াইট হাউস একে সিস্টেমের সংস্কার বললেও বিশ্লেষকরা বলছেন কঠোর আমলাতান্ত্রিক জটিলতার কারণে প্রকৃত অভাবী পরিবারগুলোই এখন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ওয়াশিংটনের এই কঠোর সিদ্ধান্তের জেরে আমেরিকার মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পরিবারগুলোর ভবিষ্যৎ এখন চরম অনিশ্চয়তায়। আমেরিকার মধ্য এবং দক্ষিণাঞ্চল জুড়ে 700 মাইলেরও বেশি এলাকা এখন প্রলয়ঙ্কারী বন্যার ঝুঁকিতে রয়েছে। ওকলাহোমায় মাত্র 1 ঘন্টায় 3 ইঞ্চির বেশি বৃষ্টিপাতে পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। সেন্ট লুইস এবং ওকলাহোমা সিটি সহ একাধিক রাজ্য হাই অ্যালার্ট জারির পাশাপাশি সেন্ট্রাল প্লেইনস থেকে ফ্লোরিডা পর্যন্ত জারি হয়েছে লেভেল 2 সতর্কতা। আমেরিকার মধ্য ও দক্ষিণাঞ্চল জুড়ে এবার প্রকৃতির চরম তাণ্ডব। প্রায় 700 মাইলেরও বেশি বিস্তৃত এলাকা জুড়ে একের পর এক ট্রপিক্যাল ডাউনপোর বা প্রবল বর্ষণের কারণে চরম বন্যার ঝুঁকিতে পড়েছেন লাখ লাখ মার্কিন নাগরিক। আবহাওয়া পূর্বাভাসের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ওকলাহোমা থেকে শুরু করে মিসিসিপি, আলাবামা এবং ফ্লোরিডা পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চলে আকস্মিক বন্যা বা ফ্ল্যাশ ফ্লাডের উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সপ্তাহের শুরু থেকে ওকলাহোমা সহ পার্শ্ববর্তী অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র ঝড় বৃষ্টি। পরিস্থিতি কতটা ভয়াবহ তা বোঝা যায় ওকলাহোমার দক্ষিণ পশ্চিম অঞ্চলের চিত্র দেখে, যেখানে মাত্র 1 ঘন্টায় রেকর্ড 3 ইঞ্চির বেশি বৃষ্টিপাত হয়েছে। ফক্স ফোরকাস্ট সেন্টারের তথ্য অনুযায়ী সেন্ট্রাল প্লেইনস থেকে শুরু করে মিসিসিপি এবং অ্যালাবামার উপকূলীয় অঞ্চল পর্যন্ত এই বন্যার ঝুঁকি প্রতিনিয়ত বাড়ছে। ইতিমধ্যেই নেব্রাস্কা থেকে শুরু করে পশ্চিম ফ্লোরিডা পর্যন্ত লেভেল 2 ফ্ল্যাশ ফ্লাড অ্যালার্ট বা আকস্মিক বন্যার দ্বিতীয় স্তরের সতর্কতা জারি করা হয়েছে, কারণ আগের বৃষ্টিতে মাটি ইতিমধ্যে অতিরিক্ত পানি শোষণ করে সম্পৃক্ত হয়ে আছে। সেন্ট লুইস এবং ওকলাহোমা সিটির মতো বড় শহরগুলো এই মুহূর্তে চরম ঝুঁকিতে রয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, ক্যানসাস এবং মিজৌরিতে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া আরও কয়েকদিন স্থায়ী হতে পারে, যেখানে নতুন করে আরও 1 থেকে 2 ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এই বিধ্বংসী বন্যার আশঙ্কার মাঝেও স্বস্তির খবর হলো, মধ্য আমেরিকার যে শহরগুলো এতদিন তীব্র খরায় পড়ছিল, এই বৃষ্টি সেখানে কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে। যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ায় 5.6 মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। মেন্ডোসিনো কাউন্টিতে সৃষ্ট এই তীব্র কম্পনে সান জোসে সহ পুরো বে এরিয়া কেঁপে ওঠে। এই দুর্যোগে বেশ কয়েকজন আহত হয়েছেন এবং হাজার হাজার গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিভিন্ন সুপার শপের মালামাল ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতি ছাড়াও এলাকায় 44 বার অনুকম্পন রেকর্ড করা হয়েছে। যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ায় আঘাত এনেছে 5.6 মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প। বুধবার সকালে মেন্ডোসিনো কাউন্টিতে সৃষ্ট এই তীব্র কম্পনে কেঁপে ওঠে সান জোসে সহ পুরো বে এরিয়া। আকস্মিক এই দুর্যোগে বেশ কয়েকজন আহত হয়েছেন এবং মেন্ডোসিনোর বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ ও পানি সরবরাহ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভূমিকম্পের সময় দোকানপাটের মালামাল আছড়ে পড়ার একাধিক নাটকীয় ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। স্থানীয় সময় সকাল 8:10 আঘাত হানা এই ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উইলিস ও রেডউড ভ্যালি এলাকা। বিভিন্ন গ্রোসারি স্টোরের সিসিটিভি ফুটেজে দেখা যায়, কম্পন শুরু হতেই তাক থেকে শত শত মদের বোতল এবং অন্যান্য মালামাল মেঝেতে ছিটকে পড়ে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, মাত্র কয়েক সেকেন্ডের এই ঝাঁকুনিতে তাদের হাজার হাজার ডলারের মালামাল নষ্ট হয়েছে। আতঙ্কিত বাসিন্দারা জানান, তীব্র ঝাঁকুনিতে ঘরের আসবাবপত্রের ড্রয়ার নিজে থেকেই খুলে যায় এবং দেয়াল থেকে থালা বাসন ও শোপিস নিচে পড়ে ভেঙে যায়। ইউএস জিওলজিক্যাল সার্ভে USGS জানিয়েছে, প্রায় 80,000 মানুষ অত্যন্ত তীব্র ঝাঁকুনি অনুভব করেছেন এবং 1 কোটিরও বেশি মানুষ এই কম্পন টের পেয়েছেন। মূল ভূকম্পনের পর ওই এলাকায় আরও 44 বার আফটার শক বা অনুকম্পন রেকর্ড করা হয়েছে। বড় ধরনের কোনো অবকাঠামোগত ক্ষতি না হলেও নিরাপত্তার স্বার্থে ক্যালিফোর্নিয়ার বেশ কিছু অঞ্চলের সুপার শপ ও ব্যবসা প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
নিউ ইয়র্ক স্টেট সিনেট নির্বাচনে বিজয়ী ফিলিস্তিনি বংশোদ্ভূত আবের কাওয়াসের বিরুদ্ধে বাবার অপরাধের তথ্য গোপনের অভিযোগ উঠেছে। নির্বাচনী প্রচারে বাবার নির্বাসনকে মুসলিম বিদ্বেষী নীতির শিকার বলে দাবি করলেও তদন্তে জানা গেছে তিনি জালিয়াতি এবং চুরির দায়ে সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। এই খবর ফাঁসের পর আমেরিকার রাজনীতিতে তীব্র তোলপাড় শুরু হয়েছে। নিউ ইয়র্ক স্টেট সিনেট নির্বাচনে বড় জয় পেয়ে যখন উল্লাস করছেন ফিলিস্তিনি বংশোদ্ভূত ডেমোক্রেটিক সোশ্যালিস্ট কর্মী আবের কাওয়াস, ঠিক তখনই তার বিরুদ্ধে এক চাঞ্চল্যকর জালিয়াতি এবং সত্য গোপনের তথ্য ফাঁস করেছে মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক পোস্ট। গত এক দশক ধরে নিজের বাবার নির্বাসনকে পুঁজি করে ইমোশনাল পলিটিক্স ও নিষ্ঠুর অভিবাসন নীতির গল্প শুনিয়ে ভোটারদের সহানুভূতি কুড়ালেও তদন্তে জানা গেছে তার বাবা কোনো নিরীহ মুসলিম বা রাজনীতির শিকার ছিলেন না, বরং তিনি ছিলেন একজন সাজাপ্রাপ্ত দাগী অপরাধী। নিউ ইয়র্কের কুইন্স ডিস্ট্রিক্ট থেকে বিপুল ভোটে জয়ী হওয়া আবের কাওয়াস তার নির্বাচনী প্রচারণায় সবসময় দাবি করেছেন 9/11-এর পর মুসলিম বিদ্বেষ এবং আইএসের নিষ্ঠুরতার শিকার হয়ে তার বাবাকে আমেরিকা ছাড়তে হয়েছিল। এই ট্রমা বা আবেগ ঘন গল্পই ছিল তার রাজনৈতিক পরিচয়ের মূল ভিত্তি। তবে আদালতের গোপন নথি ঘেঁটে দ্য পোস্ট জানিয়েছে কাওয়াসের বাবা আব্দুল করিম কাওয়াস 1989 সালে ট্যুরিস্ট ভিসা নিয়ে জর্ডান থেকে আমেরিকা এসে অবৈধভাবে থেকে যান। এরপর 1995 সালে ভার্জিনিয়ায় মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ এবং 2006 সালে নিউ জার্সিতে বড় ধরনের জালিয়াতি এবং সম্পত্তি চুরির দায়ে তাকে 3 বছরের কারাদণ্ড দেওয়া হয়। দুটি পৃথক রাজ্যে দুটি গুরুতর ফৌজদারি অপরাধের সাজা খাটার পরই আইনি প্রক্রিয়া শেষে 2008 সালে বুশ প্রশাসনের আমলে তাকে জর্ডানে ফেরত পাঠানো হয়। অথচ আবের কাওয়াস এতদিন তার বাবার এই অপরাধের রেকর্ড পুরোপুরি গোপন রেখে ট্রাম্প প্রশাসন এবং মার্কিন সিস্টেমকে বর্ণবাদী বলে গালি দিয়ে ভোট ব্যাংক ভারী করেছেন। এই জালিয়াতির খবর ফাঁসের পর কুইন্সের রাজনীতিতে তীব্র তোলপাড় শুরু হয়েছে। কড়া সমালোচনার মুখে পড়েছেন নবনির্বাচিত এই ফিলিস্তিনি আমেরিকান সিনেটর। নিউ ইয়র্কে বেপরোয়া ই-বাইকের তাণ্ডব রুখতে ব্যর্থ হওয়ায় মেয়র মামদানি প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছেন ক্ষুব্ধ নাগরিকরা। অ্যামাজন সহ বড় বড় ডেলিভারি কোম্পানির স্বার্থে সিটির রাস্তাঘাটকে ই-বাইকের নিরাপদ করিডোর বানানোর অভিযোগ উঠেছে। দুর্ঘটনা ও ট্রমা রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ায় পুরো নিউ ইয়র্ক জুড়ে এখন তীব্র ক্ষোভ। নিউ ইয়র্ক সিটির রাস্তায় ই বাইকের বেপরোয়া চলাচল এবং পথচারীদের নিরাপত্তার চরম অভাব নিয়ে এবার সরাসরি আইনি লড়াইয়ে নামছেন ক্ষুব্ধ সাধারণ নাগরিক। ই বাইকের ছোটখাটো ট্রাফিক আইন প্রয়োগ শিথিল করার অভিযোগে নিউ ইয়র্কের বর্তমান মেয়র জোহরান মামদানি প্রশাসনের বিরুদ্ধে একটি বড়সড় মামলা দায়ের হতে যাচ্ছে। ভুক্তভোগী পথচারী ও আন্দোলনকারীদের অভিযোগ, প্রশাসনের এই ঢিলেঢালা নীতির কারণে সিটির রাস্তাঘাট এখন পথচারীদের জন্য মরণ ফাঁদে পরিণত হয়েছে। দুর্ঘটনার শিকার হওয়া নাগরিক এবং রাজনৈতিক ব্যক্তিত্বরা একজোট হয়ে এই মামলাটি করতে যাচ্ছেন। তাদের মূল নিশানা মেয়র মামদানির গত মার্চের একটি বিশেষ নির্বাহী আদেশ, যার মাধ্যমে ই বাইকের ছোটখাটো আইন লঙ্ঘন দমনের প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হয়েছিল। সমালোচকদের মতে এই আদেশের পর থেকে নিউ ইয়র্কের ফুটপাত এবং ক্রসবাকগুলো যেন এক একটি আইনহীন মুক্তাঞ্চলে পরিণত হয়েছে। একদিকে যখন এই আইনি ধাক্কা আসছে, ঠিক তখনই ম্যানহাটানের কমিউনিটি বোর্ড 7 এর একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে আপার ওয়েস্ট সাইডে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। ওয়েস্ট 72 স্ট্রিটে একটি 2-ওয়ে প্রোটেক্টেড বাইক লেন তৈরির প্রস্তাব পাশ হয়েছে, যার তীব্র বিরোধিতা করছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, ট্রান্সপোর্টেশন অল্টারনেটিভস নামক একটি প্রভাবশালী বাইকপন্থী অলাভজনক সংস্থা আমাজন, উবার কিংবা লাইমের মতো বড় বড় ডেলিভারি জায়ান্টদের স্বার্থে এই এজেন্ডা বাস্তবায়ন করছে, যারা দ্রুত ডেলিভারি নিশ্চিত করতে ই বাইক ব্যবহার করে থাকে। NYU ল্যাঙ্গনের সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে 2018 সালের তুলনায় 2023 সালের মধ্যে বাইক ও স্কুটার দুর্ঘটনার সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে, যা বর্তমানে হাসপাতালের মোট ট্রমা ভর্তির প্রায় 7%। সবচেয়ে ভয়াবহ বিষয় হলো ই বাইকের ধাক্কায় চালকদের চেয়ে পথচারীদের মস্তিষ্কে গুরুতর আঘাত পাওয়ার হার প্রায় দ্বিগুণ। কুইন্সের অ্যাস্টোরিয়া উডসাইড থেকে শুরু করে ব্রুকলিনের বার্গেন স্ট্রিট পর্যন্ত মেয়রের এই চওড়া বাইক লেন তৈরির পরিকল্পনা নিয়ে স্থানীয়দের মনে এখন তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।
নিউ ইয়র্কের ব্রোঙ্কসে 16 বছর বয়সী কিশোর এক নৃশংস হামলার শিকার হয়েছে। ওয়েবস্টার এভিনিউতে মারামারির এক পর্যায়ে এক ব্যক্তি ধারালো সার্জিক্যাল ব্লেড দিয়ে তাদের মাথায় ও মুখে আঘাত করে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে রক্তমাখা অস্ত্রটি উদ্ধার করেছে এবং সিসিটিভি ফুটেজ দেখে পলাতক হামলাকারীকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ব্রঙ্কস এলাকায় 16 বছর বয়সী কিশোর এক ভয়াবহ ও নৃশংস হামলার শিকার হয়েছে। পুলিশ এবং স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, ওয়েবস্টার অ্যাভিনিউ এবং ইস্ট 187 সড়কের মাঝামাঝি একটি স্থানে এই সহিংস ঘটনাটি ঘটে। ঘটনার সময় ভুক্তভোগী কিশোরদের সাথে হামলাকারীর তীব্র শারীরিক সংঘর্ষ ও মারামারি হয়েছিল। তদন্তকারীদের তথ্য অনুযায়ী ঝগড়া ও মারামারির এক পর্যায়ে আক্রমণকারী ব্যক্তিটি আচমকায় একটি সার্জিক্যাল স্ক্যাপেল চিকিৎসায় ব্যবহৃত অত্যন্ত ধারালো খুর বের করে কিশোরদের ওপর চড়াও হয়। এই মারাত্মক অস্ত্রের আঘাতে এক কিশোরের মাথায় গভীর ক্ষত সৃষ্টি হয়, আর অন্য কিশোরটির মুখের ডান দিকে কেটে যায়। ঘটনার পর হামলাকারী পালিয়ে গেলেও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অপরাধে ব্যবহৃত রক্তমাখা ধারালো অস্ত্রটি উদ্ধার করতে সক্ষম হয়। আহত 2 কিশোরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিকভাবে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের শরীরে গুরুতর জখম থাকলেও সৌভাগ্যবশত তারা বর্তমানে আশঙ্কামুক্ত এবং তারা দ্রুত সুস্থ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। এলাকাবাসীর মধ্যে এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ জানিয়েছে, হামলার মূল কারণ এখনো পুরোপুরি স্পষ্ট নয়, তবে তারা আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে এবং স্থানীয় প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করে পলাতক হামলাকারীকে দ্রুত শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে। এই কিশোরদের ওপর এমন আচমকা ও নৃশংস আক্রমণের পেছনে কোনো পূর্ব শত্রুতা ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। নিউ জার্সির নেওয়ার্কে বিশ্বকাপ দেখে ফেরার পথে এক ভয়াবহ হিট অ্যান্ড রান দুর্ঘটনায় মারিয়ানা ও মারিয়া নামের 2 নারী নিহত হয়েছেন। সিসিটিভি ফুটেজের সহায়তায় পুলিশের তদন্তের মুখে ঘটনার 3 দিন পর অভিযুক্ত চালক ডেভিড জে জাপাতা ভেরা আত্মসমর্পণ করেছে। তার বিরুদ্ধে যানবাহনজনিত নরহত্যার গুরুতর অভিযোগ এনে জামিনহীনভাবে জেলে পাঠানো হয়েছে। নিউ জার্সির নিউইয়র্কে বিশ্বকাপ ফুটবলের আনন্দ মুহূর্তেই রূপ নিল বিষাদে। খেলা দেখে বাড়ি ফেরার পথে এক ভয়াবহ হিট অ্যান্ড রান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 2 নারী। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে সেই শিউরে ওঠা দৃশ্য। গত শনিবার রাতে নিউইয়র্কের পার্ক এভিনিউ এবং নর্থ 7ম স্ট্রিটের সংযোগস্থলে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন 58 বছর বয়সী মারিয়ানা এলিজাবেথ ভালভার্দে বেলত্রান এবং 61 বছর বয়সী মারিয়া ইসাবেল দে লস অ্যাঞ্জেলেস সালগাদো ওয়া আয়ালা। তারা দুজনই একটি বিশ্বকাপ ওয়াচ পার্টি শেষে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। প্রত্যক্ষদর্শীদের মতে, জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হওয়ার সময় ট্রাফিক লাইট পরিবর্তন হচ্ছিল। ঠিক সেই মুহূর্তে চালক গাড়ির গতি না কমিয়ে উল্টো এক্সিলারেটরে চাপ দিয়ে তীব্র গতিতে তাদের সজোরে ধাক্কা দেয়। ধাক্কার চোটে তারা শূন্যে ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাদের ইউনিভার্সিটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। এই আকস্মিক মৃত্যুতে নিহতের পরিবার এবং আত্মীয় স্বজনদের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া। সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বিবরণের ওপর ভিত্তি করে পুলিশ তদন্ত শুরু করলে ঘটনার 3 দিন পর অভিযুক্ত চালক আত্মসমর্পণ করেন। 26 বছর বয়সী ওই যুবকের নাম ডেভিড জো জাপাতা ভেরা। এসেক্স কাউন্টি প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, তার বিরুদ্ধে 2টি যানবাহনজনিত নরহত্যা এবং দুর্ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার মতো মারাত্মক অপরাধের অভিযোগ আনা হয়েছে। বর্তমানে কোনো জামিন ছাড়াই তাকে এসেক্স কাউন্টি জেলে আটকে রাখা হয়েছে। দীর্ঘ 22 বছর পর আলোচিত সুরঞ্জিত সেনগুপ্ত হত্যা চেষ্টা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। অভিযোগ প্রমাণিত না হয় প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং জাতীয় সংসদের হুইপ জি.কে. গৌস সহ 9 জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। তবে মামলায় এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আমাদের সিলেট প্রতিনিধি লতিফুর রহমান উজ্জ্বলের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা আফরোজ।
আলোচিত সুরঞ্জিত সেনগুপ্ত হত্যা চেষ্টা মামলার রায় ঘোষণা করেছেন সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার দুপুরে বিচারক স্বপন কুমার সরকার এ রায় দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং জাতীয় সংসদের হুইপ জি.কে. গৌস সহ 9 জনকে বেকসুর খালাস দেওয়া হয়। একই মামলায় হাফিজ সৈয়দ নাইম আহমেদ আরিফ ওরফে নিমুকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। অন্যায়ভাবে এই মামলায় ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে দীর্ঘদিন হয়রানি করা হয়েছে। আমরা কারাবরণ করেছি। আজকে মহান রাব্বুল আলামিনের অশেষ মেহরবানিতে আমরা নির্দোষ প্রমাণিত হয়েছি। এই জন্য আল্লাহ দরবারে আমরা শুকরিয়া আদায় করি। যেহেতু তখন আমি কোনো মিথ্যা সাক্ষী দেইনি, তখনকার তদন্তকারী কর্মকর্তা কাহারাকন্দ এবং আরও অন্যান্য যারা টিমে ছিলেন তারা আমাকে বলেছিলেন, আপনি যদি কোনোভাবেই আমাদের প্রথমত কাজ না করেন আপনাকে সবগুলো মৃত্যুদণ্ড দেওয়া হবে এবং উপরন্ত 10টা মামলা একটা আসামি করা হবে এবং যতগুলো গ্রেনেড মামলা আছে সবগুলোর মধ্যে আপনাকে জড়িত করা হবে। সেটারই ধারাবাহিকভাবে দেখেন 10টা মামলা আমাকে আসামি করা হয়েছে এবং এখানে সিলেটের যেটার সাথে আমি বা গাউল বা আরিফ কেউ কোনো জড়িত না, তাদেরকে আমাদের আসামি করা হয়েছে ওই একই কারণে। এবং আমাকে সাথে ওদেরকে জড়াই দিয়েছে এই কারণে আরিফ সাহেব মাননীয় মন্ত্রী এবং মাননীয় দশের মাননীয় হুইপ সাহেবকে জড়াই দিয়েছে যাতে সিলেটের সাথে একটা লিঙ্ক তৈরি করা যায়। আল্লাহর দুনিয়া অনেক বড়, আল্লাহর বিচার সবার আগে, আল্লাহর বিচার হয়েছে। রায়ের পর প্রতিক্রিয়ায় জি.কে. গৌস বলেন, এই মামলায় তিনি ও আরিফুল হক চৌধুরী প্রায় 26.5 মাস দেশের বিভিন্ন কারাগারে মানবেতর জীবনযাপন করেছেন। শেষ পর্যন্ত সত্যের জয় হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। প্রথমে মহান আল্লাহ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকে যে গণতান্ত্রিক সরকার জনগণের ভোট দ্বারা নির্বাচিত হওয়ার পরে আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়ার কারণে আজকে কোর্ট চাপহীনভাবে সত্যের ভিত্তিতে, সাক্ষী সাবুদের ভিত্তিতে এই মামলাটি নিষ্পত্তি করেছেন এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জনাব লুৎফুর রহমান বাবর, মাননীয় মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং আমি জি.কে. গৌস আজকে আমরা এই কোর্ট থেকে বেকসুর খালাস পেয়েছি, আলহামদুলিল্লাহ। 26.5 মাস আমি এবং আরিফ ভাই এই মামলায় আমরা বাংলাদেশের বিভিন্ন কারাগারে অত্যন্ত মানবেতর জীবনযাপন করেছি এবং একটাই আমাদের ভরসা ছিল, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে মহান রাব্বুল আলামিন কোনো না কোনো সময় নিশ্চয়ই আমাদেরকে এই ঝামেলা থেকে মুক্ত করবেন। আদালত ও মামলার নথি সূত্রে জানা যায় 2004 সালের 21 জুন সুনামগঞ্জের দিরাই বাজারে সুরঞ্জিত সেনগুপ্তের এক রাজনৈতিক সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। হামলায় একজন নিহত এবং অন্তত 29 জন আহত হন। অল্পের জন্য প্রাণে রক্ষা পান সুরঞ্জিত সেনগুপ্ত। ঘটনার পর দায়ের হওয়া মামলায় 2020 সালে বাবর, আরিফুল হক চৌধুরী ও জি.কে. গৌস সহ 10 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। দীর্ঘ শুনানি ও 123 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে মামলার রায় ঘোষণা করা হলো। এদিকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাফিজ নিমুর পরিবার জানিয়েছে তারা উচ্চ আদালতে এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন। দীর্ঘ 2 দশকের বেশি সময় ধরে চলা এই মামলার রায়ে খালাস পেয়েছেন 9 জন আসামি। একই সঙ্গে একজনের মৃত্যুদণ্ডের মধ্য দিয়ে মামলার বিচারিক কার্যক্রমের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় শেষ হলো। এ ছিল বাংলা টিভির প্রাইম নিউজে। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।